আজ 25শে জুন 2025, আগামীকাল 26শে জুন 2025। এই তারিখ সম্পর্কে আপনাদের ওয়াকিবহাল করাচ্ছি কেন? তার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 6 সপ্তাহের, যার মধ্যে রাজ্য সরকারকে বলা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। এবং এই যে 6 সপ্তাহের সময়সীমা সেটা আগামীকাল শেষ হচ্ছে। তাই আজ বা আগামীকালের মধ্যে এই ডিএর টাকা যদি আপনার পকেটে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকে, তাহলে কিন্তু আবারও আপনি হয়তো ধরে নিতে পারেন যে পাখি উড়ে গেছে। দেখুন, দীর্ঘদিন ধরে আদালতে লড়াই করে এটা বারবার প্রমাণ করা হয়েছে যে এই ডিএর টাকা এটা কিন্তু কোনো ভিক্ষা নয়, এটা কোনো ভাতা নয়, এবং সরকারের ইচ্ছা বা মর্জির ওপরেও এটা নির্ভরশীল নয়। এটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে। সেই ডিএর টাকা যেটার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কাল সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, সেই টাকা আপনার পকেটে যদি না ঢোকে, পাখি উড়ে গেছে। আর এই পাখি উড়ে গেছে কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে নতুন খেলা কোথাও একটা শুরু হয়ে গেছে। সংকেত হিসেবে আপনি এটাকেও ধরতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নবান্নে নেই, তিনি কিন্তু কলকাতায় নেই, তিনি কলকাতা থেকে বেরিয়ে গেছেন, তিনি গেছেন দিল্লিতে। সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কার করবেন, তারপরে রথযাত্রা হবে, সেই সমস্ত কিছু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য, সেখানে উপস্থিত থাকার জন্য তিনি চলে গেছেন। সেই সোনার ঝাঁটা যেটা তিনি নিজেই উপহার দিয়েছেন কয়েক লক্ষ টাকা খরচ করে এই দীঘার জগন্নাথ মন্দিরকে, তো সেখানে তিনি কিন্তু পৌঁছে গেছেন। এবং শেষ কয়েকবারে আমরা বারবারই এটা দেখেছি যে কলকাতায় যখনই কোনো রকম এই পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের অধিকারের লড়াইতে মানুষজন রাস্তায় নেমে এসেছেন, বা যারা রাস্তায় নেমে এসেছেন অধিকারের লড়াইতে তাদের ঝাঁটা দিয়ে পরিষ্কার করে সাইডে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, তখনই দেখা যায় মুখ্যমন্ত্রী কিন্তু কলকাতায় নেই বা নবান্নে নেই, তিনি কিন্তু ডেফিনেটলি বাইরে কোথাও আছেন। তো এইখানে আপনার যদি মনে হয় যে এই ডিএর টাকা না পেলে আপনি কাল বা পরশুই একদম নবান্নর দিকে হাঁটা মারবেন, তাহলে কিন্তু বলতে হবে যে সেখানে গিয়েও আপনার খুব একটা কিছু লাভ হবে না, কারণ মুখ্যমন্ত্রী সেখানে নেই। তার মধ্যে শনিবার রবিবার উইকেন্ড রয়েছে, সমস্ত কিছু কাটিয়ে শেষ করে সম্ভবত সোমবারের আগে তাকে তো দেখতে পাওয়া যাবে না। তাই বলছি পাখি উড়ে গেছে এই সম্ভাবনা কিন্তু যথেষ্টই হতে পারে। মানে আপনি আপনার মতো হাঁটতেই পারেন, আপনি বলতেই পারেন আপনার অধিকার আপনি চাইছেন, আপনি প্রতিবাদ করতেই পারেন, ঠিক আছে, যত বলবে বলো, চিৎকার করো, তাতে কি? সামনের বছর তো নির্বাচন রয়েছে। উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট ডেয়ার, এই সমস্ত কথা বলে সেই বৈতরণী পার করা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। গত 16ই মে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অন্তর্বর্তী রায় সামনে এসেছিল, যেখানে বলা হয়েছিল বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। সরাসরি রাজ্য সরকারি কর্মচারী, গ্রান্ট ইন এড কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে প্রায় 41,771 কোটি টাকা বকেয়া রয়েছে ডিএর। এই বকেয়ার 25% ডিএ দিয়ে দেওয়ার কথা রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায় অনুযায়ী। পুরো অঙ্কটা আরেকবার মনে করিয়ে দিয়ে, যতটা টাকা পুরো সমস্ত কিছু মিলিয়ে যতটা ডিএ পাওনা আছে রাজ্য সরকারকে, যতটা ডিএ দিতে হবে তার পরিমাণ 41,771 কোটি টাকা। এটা রাজ্য সরকারের কাছ থেকে আপনার যে কোনো সরকারি কর্মচারীর এটা পাওনা, সেই টাকা রাজ্য সরকার দিচ্ছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে মাঝে মধ্যে মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি করেন যে কেন্দ্রের তরফ থেকে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, যেটা পশ্চিমবঙ্গের পাওনা। পশ্চিমবঙ্গের পাওনা টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে, পশ্চিমবঙ্গের অধিকার কেন্দ্র দিচ্ছে না, পশ্চিমবঙ্গের বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে, এই সব কথা তিনি বলেন। সেখানে দাঁড়িয়ে তিনি 41,771 কোটি টাকা যেটা রাজ্য সরকারি কর্মচারীদের পাওনা, সেটা এতদিন ধরে দেননি এবং আটকে রেখেছেন। মানে আমি নিজে কারুর পাওনা মেটাচ্ছি না, কিন্তু আমি যে টাকাটা পাই সেই নিয়ে আমি গলা চড়িয়ে চিৎকার করছি, এটা কি করে হতে পারে? এই প্রশ্নটা সত্যিই সবাইকে ভাবানো উচিত, এবং এই প্রশ্ন আপনাদের সকলের সামনে জলজল করছে। তারই সঙ্গে বিরোধী নেত্রী থাকাকালীন এই ডিএ দেওয়া রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যে রাজ্য সরকার ডিএ দিতে পারে না তারা কতটা অপদার্থ, এই নিয়ে যিনি গলা চড়িয়েছেন, এখন নিজে ডিএ না দিয়ে তারপরেও গলা চড়িয়ে যাচ্ছেন, সেটাই বা কি করে? সেটাও কিন্তু একটা প্রশ্ন। সরকার কোথা থেকে পাবে এই টাকা? সরকারের কাছে থাকলে তো ভালোবেসেই দিয়ে দিতাম, কিংবা বেশি ঘেউ ঘেউ করবেন না, এই সমস্ত অনেক উঁচু নিচু কথা রাজ্য সরকারি কর্মচারীরা যারা এতদিন ধরে ডিএর জন্য লড়াই করেছেন তারা বহুদিন ধরেই শুনেছেন। কিন্তু তারপরেও যেহেতু এই লড়াই আদালত পর্যন্ত গেছে, আদালতে এটা প্রমাণ করা গেছে যে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ এসেছে যে 25% ডিএ দিয়ে দিতে হবে, এই সমস্ত কিছু শোনার পরে রাজ্য সরকারি কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন যে হয়তো এবার রাজ্য সরকার এই 25% ডিএ দিয়ে দেবে। বিশেষ করে দুটো খবর দেখে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এই আশায় বুক বেঁধেছিলেন, এবং এই দুটো খবরই দ্য ওয়ালের তরফ থেকে ব্রেক করা হয়েছিল, এবং পরবর্তীকালে বাকিরাও এটাতে শিলমোহর দেন। তো প্রথম খবর যেটা সামনে আসে, সেখানে বলা হয় যে রাজ্য সরকার কিন্তু টাকা তুলেছে, রাজ্য সরকারের কাছে টাকা আছে, বাজার থেকে রাজ্য সরকার টাকা তুলেছে। সেখানে বলা হচ্ছে 17ই জুন রাজ্য সরকারের সিকিউরিটিজের নিলামে
পশ্চিমবঙ্গ সরকার 22 বছরের জন্য মোট 2000 কোটি টাকার ঋণ তুলেছে। এর আগে জুন মাসেরই গোড়ার দিকে আরও একবার নিলাম করেছিল রিজার্ভ ব্যাংক। 3রা জুনের সেই নিলামে 20 বছরের মেয়াদি বন্ডের মাধ্যমে আরও 2000 কোটি টাকা তুলেছিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ সব মিলিয়ে জুন মাসে ঋণ ও ঋণপত্র মিলিয়ে মোট 4000 কোটি টাকার ঋণ তুলেছে নবান্ন। এবার এইটা গেল প্রথম খবর, কিন্তু এখানেই শেষ নয়। জুন মাসে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই দুবার টাকা তুলেছে, এখানেই থেমে গেছে তা নয়। তৃতীয়বারের জন্য আবারও আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু টাকা তুলেছে, যেখানে বলা হচ্ছে ফের 3500 কোটি টাকা ঋণ নিচ্ছে নবান্ন। অর্থাৎ জুন মাসে নবান্ন সব মিলিয়ে মোট 7500 কোটি টাকার ঋণ নিতে চলেছে। 7500 কোটি টাকার ঋণ। নবান্নের একটি সূত্রের তরফ থেকে সংবাদ মাধ্যমের কাছে দাবি করা হয় যে গত 14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কখনো রাজ্য সরকার এক মাসে এত টাকার ঋণ নেয়নি। এর আগে 2024 সালের মার্চ মাসে সরকার 6000 কোটি টাকার ঋণ নিয়েছিল, কিন্তু এক মাসে 7000 কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। 7500 কোটি টাকার ঋণ এই প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিয়েছে। এই প্রথম এক মাসে এতটা ঋণ নেওয়া হলো, এবং এটাও একটা মাইলস্টোন। অবশ্যই আমাদের সকলের গর্বিত হওয়া উচিত। ধারের পাহাড়ের উপরে ধেই ধেই করে নাচতে নাচতে আমাদের রাজ্য এগিয়ে চলেছে। এবার দেখুন, হিসেব করে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে এই যে 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছে, এই বাবদ রাজ্য সরকারের খরচ হবে 10,425 কোটি টাকা। এই টাকা 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে, সুপ্রিম কোর্টের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই অনুযায়ী। এবার এই কথা সামনে রাখা হয়েছিল, তারপরে জানা গেল যে রাজ্য সরকার 7500 কোটি টাকা ঋণ নিয়েছে, এবং এটা দেখার পরেই রাজ্য সরকারি কর্মচারীরা আশা করেছিলেন যে তার মানে এবার যেভাবেই হোক না কেন এদিক থেকে ওদিক থেকে জোগাড় করে রাজ্য সরকার যেহেতু ঋণ নিয়েছে, তার মানে রাজ্য সরকারের কাছে এই টাকাটা আছে, এই 25% ডিএ নিশ্চয়ই রাজ্য সরকার মিটিয়ে দেবে। এবার অন্তত রাজ্য সরকার নিশ্চয়ই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সুপ্রিম কোর্টের অবমাননা তারা করতে চায় না, তাই এই টাকাটা নিশ্চয়ই এবার মিটিয়ে দেওয়া হবে। আর তাছাড়া ঋণ তো নেওয়াই হয়েছে, জুন মাসে এত টাকা নিশ্চয়ই দিয়ে দেওয়ার জন্যই নেওয়া হয়েছে। তার সঙ্গে আরও একটি খবর সামনে এসেছিল, যেখানে বলা হয় নবান্নের বিভিন্ন দপ্তর প্রকল্পের খাতে যত টাকা পয়সা খরচ করে সেগুলোর ওপরে নবান্নের তরফ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে। অর্থাৎ এর আগে বিভিন্ন দপ্তরের তরফ থেকে প্রকল্পের খাতে যেভাবে টাকা পয়সা খরচের স্বাধীনতা ছিল সেটা এখন আর নেই। সেখানে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে, কারণ নবান্ন বা আমাদের রাজ্য সরকার সাশ্রয় করতে চায়। তো একদিকে রাজ্য সরকার সাশ্রয় করতে চায় বলে প্রকল্পের খাতে খরচের উপরে শর্ত আরোপ করছে, আরেকদিকে আমাদের রাজ্য সরকার এক মাসে 7000 কোটি টাকার বেশি ঋণ নিচ্ছে, যেটা সব থেকে বেশি ঋণ এখনো পর্যন্ত। তো এই সমস্ত দুয়ে দুয়ে চার করে ভাবা হয়েছিল যে নিশ্চয়ই এই 25% ডিএ মেটানোর জন্যই রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু সেই আশার উপরেই এক বাটি ঠান্ডা জল পড়ে যায় যখন এই খবর সামনে আসে যে রাজ্য সরকার ঠিক যে পরিমাণ ঋণ নিয়েছে মোটামুটি একদম তার সমপরিমাণ টাকা অলরেডি রাজ্য সরকার একটি প্রকল্পের খাতে খরচ করে ফেলেছে। রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য দ্বিতীয় কিস্তিতে মোটামুটি একদম যত টাকার ঋণ সরকার নিয়েছে সেই সমপরিমাণ টাকা ঢেলে দেওয়া হয়েছে। বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা অলরেডি দেওয়া হয়েছিল, জানা যাচ্ছে যে এইবার সেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে 7200 কোটি টাকা ছেড়ে দেওয়া হয়েছে, 7200 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। 7500 কোটি টাকার ঋণ, সেখান থেকে 7200 কোটি টাকা অলরেডি বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য দিয়ে দেওয়া হয়েছে। পড়ে রইল 300 কোটি টাকা, সেটা তো মেলা খেলাতেই চলে যাবে। দেখুন, এই বাংলার বাড়ির প্রকল্প, এই যে বাংলার বাড়ির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছেন, এইটা মুখ্যমন্ত্রীর কাছে আগামী বিধানসভা নির্বাচনের প্রচারের একটা বিরাট বড় অংশ, যেখানে মুখ্যমন্ত্রী এটা বলতে পারবেন যে আমি বাড়ি বানিয়ে দিয়েছি, এবার ভোট আমাকে দিতে হবে। আপনারা জানেন এটাও একটা কেন্দ্রীয় প্রকল্প ছিল, যেখানে এত পরিমাণে টাকা পয়সা নয়ছয় হয়েছে, এত দুর্নীতির অভিযোগ উঠেছে যে কেন্দ্রের তরফ থেকে সেই টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজ্যের কোষাগার থেকে সেই টাকা পয়সা নিয়ে এখন সবাইকে দিতে হচ্ছে ভোট পাওয়ার জন্য, এটা বলার জন্য যে কেন্দ্র টাকা বন্ধ করে দিলেও আমি কিন্তু টাকা দিচ্ছি, তাই ভোটটা অবশ্যই করে আমাকে দিতে হবে। তাহলে আশার আলোটা কোথায় পড়ে রইল? না, ওই যে নবান্নর তরফ থেকে বলা হয়েছে বিভিন্ন দপ্তরকে সাশ্রয় করতে হবে, বিভিন্ন প্রকল্পের খাতে টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে শর্ত আরোপ করা হয়েছে। তো সেখানে কি হলো? একটি প্রতিবেদন জানাচ্ছে অর্থ দপ্তর কোনো কোনো দপ্তরকে জানাচ্ছে বরাদ্দ থাকা বাজেটের মধ্যে এমন কোনো প্রকল্প গ্রহণ করা হোক যা না হলেই নয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা জানাচ্ছেন এর অর্থ হলো বাজেট বরাদ্দ যাই থাকুক না কেন,
অতি প্রয়োজনীয় প্রকল্প ছাড়া অন্য কিছুর আর্থিক অনুমোদন কঠিন হতে চলেছে। প্রতি বছর ধার শোধ করতে যত টাকা বেরিয়ে যাচ্ছে তাও কোষাগারের উপর তীব্র চাপ তৈরি করছে। সব মিলিয়ে এমন পরিস্থিতি সামনে আসছে যাতে নতুন করে জনমুখী কোনো প্রকল্প তৈরি বা সুবিধার পরিধি বাড়াতে গেলে অর্থ জোগাড় করা বেশ কঠিন হবে। অভিজ্ঞ কর্তাদের একাংশ মনে করাচ্ছেন ইতিমধ্যেই শিল্প সংক্রান্ত উৎসাহ ছাড় অর্থাৎ ইনসেন্টিভ বাতিল করেছে নবান্ন। তার অন্যতম কারণ ভোটমুখী অনুদান প্রকল্পগুলি অবাধ রাখা। কারণ গত বছর লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মাথাপিছু মাসিক বরাদ্দ বৃদ্ধির পরে তার উপভোক্তা সংখ্যাও 2.21 কোটি ছাপিয়ে গেছে। ফলে 2024-25-এ লক্ষ্মীর ভাণ্ডারের খাতে 14,400 কোটি টাকা বরাদ্দ হলেও চলতি বছর সেটা এক ধাক্কায় 12,300 কোটি টাকা বাড়িয়ে ওই খাতে বরাদ্দ করা হয়েছে 26,700 কোটি টাকা। প্রথমে 14,400 কোটি টাকা বরাদ্দ ছিল লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, এবার সেটা আরো 12,300 কোটি টাকা বেড়েছে। টোটাল বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য 26,700 কোটি টাকা। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন রাজ্যের অভ্যন্তরীণ গড় উৎপাদনের নিরিখে এখন ধারের মোট পরিমাণ প্রায় 38%। চলতি বছর ঋণের পরিমাণ হতে পারে প্রায় 7.71 লক্ষ কোটি টাকা। ধার শোধের জন্যও 81,510 কোটি টাকা ধরে রাখতে হচ্ছে সরকারকে। অতএব সাশ্রয় যদি করছে আমাদের রাজ্য সরকার, তাহলে সেটা একমাত্র লক্ষ্মীর ভাণ্ডারকে প্রশ্রয় দেওয়ার জন্য। তাতে অন্য খাতে টাকা পয়সা যাচ্ছে না, অন্য প্রকল্প সমস্ত কিছু ধসে পড়ছে, বসে আছে, তাতে কিচ্ছু যায় আসে না। লক্ষ্মীর ভাণ্ডার চালিয়ে যেতে হবে। এবং সেখানে ধার নিতে নিতে এমন জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে ধারের আসল দেওয়া তো অনেক দূরের কথা, কল্পনার বাইরে। ধারের শুধু সুদ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের নাভিশ্বাস উঠে যাচ্ছে। তাই আবারও একবার একদম শেষে মনে করিয়ে দিই, আজ 25শে জুন 2025, আগামীকাল 26শে জুন 2025, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে 6 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে ডি এর 25% দেওয়ার জন্য, বকেয়া ডি এর 25% দেওয়ার জন্য, সেই সময়সীমা আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। আপনি সেই টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটাই এখন দেখার বিষয়। এবার যদি দেখা যায় যে রাজ্য সরকারের তরফ থেকে একদম শেষ মুহূর্তে ডিএর এই টাকা দিয়ে দেওয়া হলো, তাহলে সেই টাকা কোথা থেকে রাজ্য সরকার দিল সেটা জানার জন্য অবশ্যই প্রচণ্ড কৌতূহল থাকবে। কারণ রাজ্যের বিভিন্ন প্রকল্পের খাতে খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার চালিয়ে ঋণের সুদ দিয়ে যা অবস্থা, সেখান থেকে সত্যিই ডিএর টাকা বের করার মতো কোনো জায়গা আছে কিনা সেই নিয়ে বিরাট বড় সন্দেহের জায়গা তৈরি হয়। আর যদি রাজ্য সরকার এই ডিএর টাকা না দেয়, বকেয়া না মেটায়, বকেয়ার 25% সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা মেনে সময়সীমার মধ্যে সেটা যদি না দেয়, তাহলে তো অন্য গল্প। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।